এই জিনিসগুলো লিখছে। তো এই আমি পারছি না, আমি উইক, আমার দ্বারা হবে না। কেউ রাধা আমার মনে কখনো এই জিনিসটা আসেই না যে ও পারছে আমার ছেলে পারছে না। এখন তো সবে পড়াশোনা শুরুর জীবন, আর এই সময় এরকম হতাশা জীবনটা কিন্তু পুরোপুরি খারাপ করে দিতে পারে। ইউটিউব, ফেসবুকের ব্লগগুলো কি সত্যি আমাদের জীবনে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলছে? সকালবেলায় কাণ্ড, গ্যাস শেষ হয়ে গেছে, তারপরেও মা ছেলেমেলে কি করে পুরো দিনটা কাটালাম দেখো পুরো ব্লগে। আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই অনেক কাজকর্ম সেরে নিয়েছি। নিজে একটু গরম জল খেলাম, একটু ভেজানো বাদাম খেলাম, আর এখন কৃষুবাবুর জন্য একটু টিফিন বানাবো, মানে যেটাও স্কুলে নিয়ে যাবে। এই তো কালকে ফ্লিপকার্ট থেকে এই পাস্তাগুলো অর্ডার করেছি। এটা হুইট পাস্তা, আর এটা দেখো নানান রকমের শেপসের বানানো। বাচ্চারা তো এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে, তাই ভাবলাম এবার এটাই একটু অর্ডার করে দেখা যাক। সকালবেলা উঠে যখনই নিজের জন্য জল গরম করছিলাম, গ্যাসটা দেখলাম ধুকধুক ধুকধুক করছে আর লাল লাল আগুন বেরোচ্ছে। তখনই ভেবেছি গ্যাস এবার শেষ হওয়ার পথে, আর আমার কাছে এখনও সিলিন্ডার আসেনি। তাই ভাবলাম নিজের কাছে যখন রাইস কুকার রয়েছে সেটাকেই এখন ইউজ করি। তাই কৃষুর পাস্তাটা আর একটা টমেটো আমি আমার যে আগারো রাইস কুকারটা রয়েছে সেটার মধ্যে সেদ্ধ হতে বসিয়েছি। আর ওটা মোটামুটি সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি ততক্ষণে চলে এসেছি কৃষুর কাছে। কৃষুবাবুকে ঘুম থেকে ওঠাতে হবে, স্নান করাতে হবে, তাই তাড়াতাড়ি করে উঠিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন 6:45 মতন। কৃষুবাবু উঠে পড়েছে। উঠেই প্রথমে ঠাকুর নমস্কার করেছে, খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলো, আর এখনও ব্রাশ করে নেবে। কৃষুবাবুকে অনেক দিন আগে থেকেই তো ব্রাশ করাচ্ছি। প্রথম ফিঙ্গার ব্রাশ দিয়ে আমি ব্রাশ করিয়ে দিতাম, আর তারপর ছোট্ট একটা ব্রাশ কিনে ওর হাতে ধরিয়ে দিতাম, আর ওর সাথে সাথে আমিও ব্রাশ করতাম। আর আমাকে দেখে দেখে ও ব্রাশ করা শিখে গেছে। আর প্রথম থেকেই ও না নিজের কাজ একটু নিজে করতে চায়, আর আমিও ভীষণ পরিমাণে এনকারেজ করেছি ব্যাপারটাকে। তাই এখন তো মোটামুটি ও নিজের অনেকগুলো কাজ নিজেই করে নিতে পারে। ও এখানে ব্রাশ করুক, আর আমি তার সাথে সাথেই কিচেনের কাজগুলো করে নেব। মোটামুটি পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, আর পাস্তাটা বানানোর জন্য একটুখানি পেঁয়াজ আর একটু রসুন থেতো করে নেব। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এবার রসুনটাকে থেতো যেই করতে যাব অমনি দেখছি আমার এটার মধ্যে দেখো কালার পেন্সিল রয়েছে। মানে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কোথায় যে বাচ্চাদের জিনিস ওরা লুকিয়ে রাখবে, যখন কাজের সময় তুমি কোনো জিনিস নেবে তখন বুঝতে পারবে আচ্ছা এটার মধ্যে লুকিয়ে রেখেছে। দেখো পাস্তাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আসলে এই রাইস কুকার কিংবা ইন্ডাকশান আজকাল ঘরে থাকা ভীষণ পরিমাণে জরুরি। তোমরা যদি চাও এই রাইস কুকারটা কিন্তু কিনতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। বেশ কিছুদিন আগে কৃষুবাবুর একটা রুটিন ভিডিওতে আমি বলেছিলাম যে কৃষুকে সকালবেলা স্নান করিয়ে স্কুলে পাঠাই। ওখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল ও তাহলে ঘুম থেকে কখন ওঠে। ওই মোটামুটি 6:30 থেকে 6:45-র মধ্যেও ঘুম থেকে উঠে পড়ে, আর 7টার মধ্যে ব্রাশ করে ও বাথরুমে চলে আসে স্নান করার জন্য। এই যে দেখো স্নান টান করে এখানে ইউনিফর্ম পরে বসে রয়েছে। এবার ওকে আমি সুন্দর করে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবে, ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো, আর তারপর ওকে স্কুলে ছেড়ে আসবো। আসলে এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম। ও যখন স্কুল থেকে বাড়ি ফেরে ওই ধরো 12:30 নাগাদ, তখন জল প্রচণ্ড গরম হয়ে যায়, তাই সেই জল দিয়ে না স্নান করানো যায় না। তাই আর কি ওকে সকালবেলা স্নান করিয়ে স্কুলে পাঠাই। আর টিফিনে কি নিয়ে যাবে বাবা? পাস্তা। পাস্তা? কি করেছো আজকে? পড়ে গেছে? তোমার থেকে গলতি সে পড়ে গেছে? ও বাবা, কোনো ব্যাপার না বাবা, ভুল করে হয়ে গেছে না, কোনো অসুবিধা নেই। তুমি তো জেনে বুঝে করোনি বলো না। যেহেতু গ্যাস মানে দপদপ করছে, তাই আমি গ্যাসে খুব একটা রান্না করতে চাইছি না, যখন তখন শেষ হয়ে যাবে। তাই একটু আধটু রুটি টুটি বানানোর জন্য গ্যাসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। ওর জন্য সকালবেলা তাই ব্রেড অমলেট বানালাম। ও নিজেই বলেছে ব্রেড অমলেট খাবে, তাই আর না করিনি। ওকে ব্রেড অমলেটটা খাইয়ে আমি ওর জন্য টিফিনটাও বানিয়ে নিয়েছি। টিফিন আজকে একদম সিম্পল, শুধুমাত্র রেড সস পাস্তা বানিয়েছি। ওই যে টমেটোটা সেদ্ধ করেছিলাম ওটা দিয়েই বানিয়েছি। ও আজকে বললো মাম্মা আমি আজকে টিফিনে কোনো ফ্রুটস নেবো না, তুমি শুধু আমাকে পাস্তাটাই একটু বেশি করে দাও, আমি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে খাবো। তাই আর কি পাস্তাটাই দিয়ে দিয়েছি। আর যেহেতু পেট ভরে ব্রেকফাস্ট করেই বাড়ির থেকে বেরোয় স্কুলে যায়, তাই মানে টিফিনের টাইমে না খুব যে একটা খিদে পায় তা কিন্তু না। তবে বাবা মার থেকে আলাদা বসে খেতে শেখা এটা একটা বড় ব্যাপার, তাই আর কি টিফিনটা কিন্তু দিতেই হয়। गिरे গেছিল আবার কি পড়ে গেছিল, वरना गिर गया, दोनों में से एक होगा बाबू। আর সারাদিনের এই গপ্প তো চলতেই থাকে। কত রকমের গপ্প এখন শুরু করে, পুরো একদম পাকা বুড়োদের মতন। দেখো বাজছে এখন 9:45 মতন, আর কি পরিমাণে রোদ উঠেছে। আর এই রোদটা মানে দিন বাড়ার সাথে সাথে যেরকম বাড়তে থাকে, কিন্তু অন্যান্য জায়গায় কি হয় সন্ধ্যের পরে একটা ঠান্ডা হাওয়া আসে। আমাদের এখানে রাত 10:30 11টা পর্যন্ত এরকম গরম হাওয়া থাকে যে সন্ধ্যের পরে বাইরে বেরিয়েও জানো তো একটুও শান্তি পাওয়া যায় না।
আমাকে আমার ডাক্তার যখন বলেছিল যে কৃষুবাবুকে আমরা প্লে স্কুলে দিতে পারি তাহলে ওর স্পিচটা ইমপ্রুভ হবে, তো সেই ডিসিশন অনুযায়ী আমরা ওকে প্লে স্কুলে দিয়েছিলাম। তাতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর তার সাথে সাথে ডাক্তার একটা জিনিসও বলেছিল যে বাচ্চাদের স্কুলটা বাড়ির কাছাকাছি থাকাটা খুব জরুরি। আর কৃষুবাবু স্কুল কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই, মানে হেঁটে 5 মিনিট মতন লাগে। কৃষুকে স্কুলে ছেড়ে এসে আমরা দুজনে এবার একটু চা খেয়ে নেব। সকাল থেকে সেরকম কোনো কিছুই খাওয়া হয়নি। মোটামুটি অনেক দিন সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে নিই কৃষু স্কুলে যাওয়ার আগে, কিন্তু আজকে আর অতটা সময় করে উঠতে পারিনি। আজকে ওই যে গ্যাসটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম, তাই আর কি। একটু চা বানালাম, একটুখানি বিস্কুট নিয়ে বসেছি। তো এটা এখন দুজন মিলে খেয়ে নেব। তারপর আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো আর লাঞ্চটাও বানিয়ে ফেলবো। কৃষু স্কুল থেকে আসার আগে আগেই মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ আমি করে রাখি। কৃষু ঘুম থেকে ওঠার আগেই আমার ঘরের অর্ধেক কাজ হয়ে যায়, তবে লাঞ্চ বানানোটা কখনো কখনো হয় না। আজকে যেরকম হয়নি, তো আজকে ভাবছি যেহেতু গ্যাসের একটু শর্টেজ রয়েছে, গ্যাস সিলিন্ডার এখনও আমার কাছে আসেনি, তাই যতক্ষণ না আসছে ততক্ষণ একটা টেনশানে থাকবোই। তাই ভাবলাম রাইস কুকারের মধ্যেই 1 পট কোনো কিছু বানিয়ে নিই, যেটা কৃষুও খেতে পারবে আর আমরাও খেয়ে নিতে পারবো। তাই প্রথমেই কাটিং চপিংটা করে নিচ্ছি। ওই 1.5টা মতন টমেটো নিয়েছি আর চপারে এই টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। আর টমেটোর সাথে সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথেই চপারে নিয়ে চপ করে নেব। এতে করে টাইমটাও অনেকটা সেভ হবে আর খুব তাড়াতাড়ি চপটাও হয়ে যাবে। আর হাতে চপ করলে এতটা ফাইনলি চপ করা সম্ভব হয় না। এখানে আমি একটু গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। এবার রাইস কুকারে একটু তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথেই পনিরগুলো আর কেটে রাখা ভেজিস মানে ক্যাপসিকাম আর গাজরগুলো দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে হালকা হালকা সতে করে নেব। মানে ব্রাউন রং আসবে ঠিক সেরকম একটা না, একদম হালকা করে একটু সতে করে নেব। তোমরা অনেকেই আমাকে আমার রান্নার রেসিপি ভিডিওগুলোতে কমেন্ট করো, দিদি 1 পট কোনো একটু কিছু দেখিও। এখন তো গ্যাসের একটু শর্টেজ চলছে, সব জায়গায় একটু অসুবিধা হচ্ছে, তো 1 পট কোনো কিছু দেখালে সুবিধা হবে। এই যে দেখো, আজকে আমি 1 পট বিরিয়ানি বা পোলাও যেটা বলো সেরকম একটা কিছু বানাচ্ছি। ওগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, একটু জিরে ফোড়নে দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পরিমাণ মতো নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর বাড়িতে বানানো একটু বিরিয়ানি মশলা দিচ্ছি। যেহেতু কৃষুবাবু খাবে তাই ঝালটা একেবারেই কম দিয়েছি আর বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটাকে ইউজ করেছি। এরপর মশলাটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর বলো না, গ্যাসের এদিকে শর্টেজ, রাইস কুকারে খাবার বানাচ্ছি, তার মধ্যে রাইস কুকারটা যেই এক্সটেনশনের সাথে কানেক্টেড ছিল সেই এক্সটেনশনটাও খারাপ হয়ে গেল, তাই রাইস কুকারটাকে এদিকে শিফট করলাম। মশলাটাও কষে গেছে, তারপর ভেজে রাখা পনির, ভেজিসগুলো দিয়ে পরিমাণ মতন চাল দিয়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। যতটা পরিমাণে চাল তার ডাবলের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ চাল নিয়েছি, আমি 4.5-5 কাপ মতন জল দিয়েছি। আমাদের এখানে গ্যাসের শর্টেজ কিনা জানি না, তবে আগে যেরকম গ্যাস বুক করার 1 দিনের মধ্যে কিংবা 2-1 দিনের মধ্যেই চলে আসতো, এখন সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়েছে। অনেক দিন হলো বুক করেছি, কিন্তু এখন অবধি এসে পৌঁছায়নি। না, ওইটা প্রেস করো। না, মুঝে রেড बड़ा तुम बहुत चाहिए। আচ্ছা, আমাকে বোঝাও, আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, কম্পা বক্স তোমার কাছে আছে তো? ना, मुझे वो रेड बड़ा कम्बा बॉक्स चाहिए। किसके पास देखा? मैंने ओम के पास देखा था। ओम के पास देखा था। ठीक है, अभी देखते हैं। हमको पहले ढूंढना पड़ेगा कि वो कौन सी दुकान में मिलता है। फिर बाबा को सैलरी मिलेगा, फिर हम दिलाने की कोशिश करेंगे, ठीक है? हाँ, चलो 5th फ्लोर प्रेस करो बाबू। वेरी गुड। তো বাবা স্যালারি পেলে আমরা ওটাকে খুঁজবো। আগে তো খুঁজতে হবে, তাই না? খুঁজে পেলে আমরা তোমাকে ওই রেডওয়ালা কম্পা বক্সটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ সোনা? হ্যাঁ, চল। ওরে বাবা রে, চোখের থেকে মোটা মোটা চোখের জল বেরিয়ে যায়। কেমন দেখতে আমাকে একটু বলো তো। ভালো দেখতে? ভালো দেখতে? ও বাবা, মুখটা খুব গরম, তাই? আরে বাহ, কৃষি আজকে তো কৃষির স্টার পেয়েছে, একটা স্মাইলি পেয়েছে, তাই তো? তুমি ভালো করে লিখেছো তাই ম্যান দিয়েছে? তুমি তো আবার গুডি বেবি, তাই তো? এটা একটু জল খেয়ে নাও, যা গরম পড়েছে। জলটা ফিনিশ, আমি জল এটাই ভরে দিচ্ছি। কি এটা? পাস্তা এটার মধ্যে? ও বাবা রে, বাহ। এখন তো ওদের বুকসগুলো দেয়নি, ওদের বুকস হচ্ছে সামার ভ্যাকেশনের পরে পাবে। ওদের এখনো বুকস দেয়নি নতুন ক্লাসের, সামার ভ্যাকেশনের পরে ওরা পেয়ে যাবে। তাই এখনো পর্যন্ত প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত জিনিস হয়েছে, যেরকম 1 to 20, ABCD, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, লাইন মেনটেন করে লেখা, এই সমস্ত জিনিসগুলো রিভিশন করানো হচ্ছে। ওরালটা হচ্ছে,
স্কুলে ভীষণ ভালো ওরালটা হয়, আমার ভীষণ ভালো লাগে। অনেক কিছু মানে জেনারেল নলেজ, রাইমসগুলো এত সুন্দর করে ওরা করায় যে ওখানেই ওদের সমস্ত কিছু মুখস্থ হয়ে যায়, স্টোরি টেলিং এই জিনিসগুলো। কি বলছো, দিয়াংশ না জিয়াংশ? दियांश। दियांश, क्या हुआ था आज स्कूल में? और दियांश का तो हार गया और मैं जीत गया। अच्छा, दियांश हार गया और तुम जीत गए। हाँ। अच्छा, किस में जीत गए? कुछ एक्टिविटी करवाया था? और वो तो दियांश तो हार गया। नहीं, वो तो समझ आया, लेकिन किस में हार गया? वो कुछ गेम हो रहा था या एक्टिविटी हो रहा था? क्या हो रहा था? एक्टिविटी। एक्टिविटी हो रहा था। अरे वाह, वेरी गुड, कॉन्ग्रेचुलेशन कृषि। অনেকেই আবার বলে কৃষু কি একদমই খেলাধুলো করে না। আরে সারা দিন ঘরের মধ্যে খেলাধুলো করে, আবার রাত্রেবেলায় নিয়ম করে আমরা ওকে পার্কে নিয়ে যাই যাতে ও খেলতে পারে অন্যান্য বাচ্চাদের সাথে। নাও বাবা, নাও। এটা কি বলো তো? গ্রেপস। তুমি ভালোবাসো? আরে বাহ। আমার একজন সাবস্ক্রাইবারের বক্তব্য হলো এই যে, দিদি তোমার ছেলে আর আমার ছেলে প্রায় সমবয়সী, তোমার ছেলে নাম্বার নেমসগুলো শিখে গেছে, কিন্তু আমি আমার ছেলেকে শিখিয়ে উঠতে পারছি না। ইভেন নাকি ফেসবুকে আরও অনেক প্যারেন্টসদের ব্লগ সে দেখেছে, যেটার মধ্যে বাচ্চা হয়তো 4 কিংবা 4.5 বয়সী কিংবা 3.5 বয়সী, সেই বাচ্চা যোগ বিয়োগ শিখে গেছে, গ্রেটার দেন লেস দেন এই জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার, ইভেন রিডিং পড়া শুরু করেছে। তো এই সমস্ত কিছু দেখে একটা মায়ের মনে প্রশ্ন জেগেছে যে কেন আমার ছেলে পারছে না? আমি শেখাতে পারছি না, আমার মধ্যে ফল্ট, নাকি আমার ছেলে বুঝতে পারছে না? কোন প্রসেস ফলো করলে বাচ্চাকে আমি তাড়াতাড়ি এই সমস্ত জিনিস শেখাতে পারবো? মা হিসেবে যখন বাচ্চারা নতুন নতুন লেখাপড়া শেখে, হয়তো এরকম প্রশ্ন আসে। আর আজকালকার দুনিয়ায় যেখানে ব্লগিং নামে একটা কনসেপ্ট রয়েছে, যেখানে মানুষ সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, লাইক মি, আমিও করছি, তো এই জিনিসগুলো দেখে না আরও বেশি কনফিউশন তৈরি হয়। বাচ্চা পারছে, আমার বাচ্চা পারছে না কেন? প্রথমেই বলি, এই জিনিসটা মাথা থেকে বের করে দেওয়া উচিত যে ওর বাচ্চা পারছে, আমার বাচ্চা পারছে না কেন। প্রত্যেকটা বাচ্চাই পারবে, কিন্তু কোনো কোনো বাচ্চা তাড়াতাড়ি শেখে, কোনো কোনো বাচ্চার একটু সময় বেশি লাগে। আমরা যখন চোখের সামনে কোনো একটা এরকম জিনিস দেখি যেখানে আমার বয়সী বাচ্চা আমার বাচ্চা থেকে বেশি কিছু শিখে গেছে, তখনই আমরা সেই বাচ্চাটার সাথে আমার বাচ্চা তুলনা করা শুরু করি, যেটা সব থেকে বড় ভুল বলে আমার মনে হয়। কারণ কম্পেয়ার করলে মানে একজন মায়েরও অনেকটা সেলফ কনফিডেন্স কমে যায়, ইভেন বাচ্চারও মনের মধ্যে প্রেশার পড়তে থাকে। কি হয়, ওই বাচ্চা পারছে, আমার বাচ্চা পারছে না, তাই আমার বাচ্চাকে আমি প্রেশারাইজ করা শুরু করবো। তুই পারছিস না, দেখ ওই বাচ্চাটা পারছে। ওর মনের মধ্যে প্রেশার তৈরি হবে, ওর প্রথম থেকেই মনে হবে আমি পারছি না, আমি উইক, আমার দ্বারা হবে না। এই জিনিসগুলো মনে হতে পারে। মানে এটা আমি পুরোপুরি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার যেটা মতামত আমি সেটাই শেয়ার করছি। তাই প্রথম থেকে না একটা বাচ্চার সাথে অন্য বাচ্চার তুলনা করাটা আমাদের বন্ধ করতে হবে। সেকেন্ড কথা, আমার মা সবসময় একটা জিনিস বলে, আমাকেও পড়ানো তোমাকেও পড়ালেখা শেখানোটা খুব একটা সহজ ছিল না। ছাদে নিয়ে যেতে হতো, গল্প শোনাতে হতো, ভূত দেখাতে হতো, গাছের পাতা নড়ছে কেন, অনেক গল্প করে কাঠখড় পুড়িয়ে তোমাকে প্রথম পড়াশোনা শেখানো হয়েছিল। তাই তুমি একদম ভেবে নেবে না যে কৃষু খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শিখে যাবে। সময় লাগবে, কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে। এটা আমার মায়ের কথা, তাই এই জিনিসটা আমি অক্ষরে অক্ষরে পালন করি। আমি জানি একটা বাচ্চা যে এখন খেলাধুলো করার বয়স, সারাদিন ছুটোছুটি করছে, হুট করে ওর ছোটাছুটি করার মাঝখানে, খেলাধুলার মাঝখানে একটা নতুন জিনিস আমি ওকে ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে লেখাপড়া করা। তো ওর ওই জিনিসটা বিরক্তিকর লাগতেই পারে, আবার কোনো কোনো বাচ্চা সেই জিনিসটা ভীষণ ভালোও লাগতে পারে। তাই ধৈর্য আমাদের রাখতেই হবে। মা হয়েছি তো ধৈর্য তো আমাদের রাখাটা উচিত, বলো? থার্ড যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়, সেটা হলো আমাকে বুঝে নিতে হবে আমি আমার বাচ্চাকে কোন সময় কোন জিনিসটা শেখাবো। সোশ্যাল মিডিয়াতে প্রচুর জিনিস রয়েছে। কেউ বাচ্চা যে ধরো কৃষুর বয়সী, সে কৃষুর থেকে অনেক বেশিও জানে, আবার কোনো কোনো বাচ্চা এরকম আছে যে কৃষুর মতন এখনো লিখতে পারে না বা একদমই লিখতে পারে না। দুটোই নর্মাল, ঠিক আছে? অ্যাজ এ প্যারেন্ট আমাদের ডিসাইড করতে হবে কোন বয়সে আমি ওকে কোন জিনিসটা শেখাতে চাই। আফটার 3 ওকে আমি অল্প অল্প করে ডট জয়নিং, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এই সমস্ত বেসিক জিনিসগুলো করানো শুরু করেছিলাম। তাও একদম প্রেশার দিতাম না, হয়তো দিনের মধ্যে 10 মিনিট বসতো না, এরকমভাবে শেখানো শুরু করেছিলাম। সময় লেগেছে, তারপর ধীরে ধীরে ট্রেসিং করানো, তারপর ধীরে ধীরে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এইভাবে গ্র্যাজুয়ালি সমস্ত জিনিস হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি। সোশ্যাল মিডিয়ায় তোমার প্রিয় ব্লগার যে ধরো দেখাচ্ছে তার বাচ্চা রিডিং করতে শিখেছে, তার পেছনেও কিন্তু সে যথেষ্ট টাইম দিয়েছে, একদিনে হয়নি। খুব ভালো ব্যাপার, একটা বাচ্চাকে রিডিং পড়া শেখানো এই বয়সে আমি ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি অ্যাজ এ মা ওকে এখন এই জিনিসগুলো শেখাতে চাইনি। আমি পুরোপুরি ওদের স্কুলের সিলেবাসটাকে মানে ফলো করেই ওকে শেখাতে চাই। যে সমস্ত মায়েরা ধরো
কৃষুর বয়সী বাচ্চার মা, তারাও ব্লগ বানাচ্ছে, তারা অনেক সময় দেখায় দেখি কি সুন্দর রিডিং পড়া শিখে গেছে। আমি ভীষণ পরিমাণে অ্যাডমায়ার করি জিনিসটাকে, যে না খুব ভালো ব্যাপার। কিন্তু আমার মনে কখনো এই জিনিসটা আসেই না যে ও পারছে আমার ছেলে পারছে না কেন, কারণ আমি ওকে শেখাইনি, বা এই বয়সে আমি ওকে এই জিনিসটা শেখাতে চাইছি না বলেও পারিনি। যদি শেখাতে চাইতাম, হয়তো ওর বাচ্চা 7 দিনে শিখেছে, আমার বাচ্চা হয়তো 10 দিনে শিখবে, কিন্তু শিখবে। আমরা সবাই সবকিছু শিখে এসেছি, কারোর বেশি সময় লেগেছে, কারোর কম সময় লেগেছে। তাই অন্যেরটা দেখে হতাশ হওয়া উচিত নয়, ইন্সপায়ার হও, শেখানোর চেষ্টা করো। যদি শেখানোর চেষ্টা করো অবশ্যই শিখবে। কৃষি হিন্দি লেখাটা শিখছে, আর হিন্দিতে এই বছর ওদের সিলেবাসে রয়েছে শুধু স্বরধ্বনিগুলো শিখতে হবে, অ আটা শিখতে হবে, ক খ গ ঘটা এই বছর ওদের শিখতে হবে না। তাই আমি ঠিক করেই নিয়েছি যে আমি ওকে শুধুমাত্র এই জিনিসটাই শেখাবো, মানে সিলেবাসের মধ্যে যতটুকু রয়েছে সেইটুকুই শেখাবো, আর ভীষণ অল্প অল্প করে সারা বছরে শেখাবো, যাতে মানে কোনোভাবেই ওর প্রেশার না পড়ে। এই যে ধরো এই জিনিসগুলো ও করছে এখন, এই জিনিসগুলো লিখছে, তো এইগুলোও কিন্তু একদিনে হয়ে যায়নি যে আমি একদিন বসালাম, একদিন হাত ধরে লিখিয়ে দিলাম আর ও শিখে গেল পট করে। এই জিনিসটা ব্যাপারটা একদমই ওরকম না। একদিন লিখিয়েছি, একদিন পারছে কি পারছে না, এই যে দেখো কোনো কোনো জায়গায় কিন্তু ক্লিয়ারলি লিখতে পারছে না, আবার কোনো কোনো জায়গায় ভীষণ সুন্দরভাবে লিখেছে। তো হয়, আবার বাচ্চাদের মুডের ওপরও অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের আজকে দুপুরের পোলাও বা বিরিয়ানি যেটাই বলো না কেন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর রঙটাও একেবারে সুন্দর এসেছে। আজকে মা ছেলে এটাই খাবো, আর কৃষুর বাবা আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, ও বাড়িতে এসে এটাই খেয়ে নেবে। পোলাও, তার সাথে একটু টক দই নিয়েছি, আর একটু শশা কাটবো। তবে কৃষুকে যদি ভাতের সাথে শশা দেওয়া হয়, ও ভাত ছেড়ে আগে শশাটা খেয়ে পেট ভরিয়ে নেবে, তাই আর ওকে এখন দিচ্ছি না। আমি পুরো খেয়ে নেবো। তুমি পুরো খেয়ে নেবে? বাহ, তুমি তো গুড বয় আমার। আসো, এটা কি বলো তো, কি বানিয়েছে মাম্মা আজকে? দেখো করেছে কি, সোফাটাকে এই দিকে টেনে নিয়ে এসছে।